আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। কি হচ্ছে কি ফারিস? মুস্কানের সাথে এত রুডলি কথা বলছো কেন তুমি? ও তো বলছো ও কিছু করেনি। ওই হিয়া কি ধোয়া তুলসী পাতা যে কোনো অন্যায় করতে পারবে না? দেখো হয়তো নিজের সুইসাইড অভিনয় করে মুস্কানের নাম বলছে। আজ তো বেয়াদব মেয়ে একটা। ওয়ালেট আর ফোন পকেটে ঢুকাতে ঢুকাতে ফারিস বলল, আমি হাসপাতালে যাচ্ছি। হিয়া খুব পাগলামি করছে আমার জন্য। তাজমল দ্রুত এসে দরজা আটকে দাঁড়ালেন, কড়া নির্দেশে বললেন, কোথাও যাবে না তুমি। ওই বেহা মেয়েটার কাছে তো নাই। আবার হিয়া ভূত চেপেছে তোমার মাথায় না, যার জন্য নিজের স্ত্রীকে এভাবে ধমকাচ্ছ তুমি? ফারিস বিরক্ত হয়ে বলল, মা এসব কি শুরু করেছো? আমাকে যেতে দাও। আমি না গেলে হিয়া আরো বেশি পাগলামি করবে। আমার মাথায় সেই জ্ঞান আছে যে আমি বিবাহিত, অন্য কারো স্বামী, আমার স্ত্রী আছে। ফাইজা মুস্কানের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল, পাগলামি করবে না ছাই, সব অভিনয় করছে দেখো গিয়ে। ভাবি আমি তোমাকে একটা কথা বলে দেই, তুমি ওই মেয়েটার কাছে একদম ভাইয়াকে যেতে দিও না। ওই মেয়েটা এখন শুধু সুযোগ খুঁজছে ভাইয়াকে নিজের আয়ত্তে নেয়ার। মুস্কান কি বলবে বুঝতে পারছে না, তার শুধু কান্না পাচ্ছে। সে যেখানে কিছুই করেনি সেখানে তাকে কিভাবে ধমকাচ্ছে লোকটা। সে আর কোনোদিনও এই লোকের ফোনে হাত দিবে না, কোনোদিনও না। তাজমহলকে এখনো দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ফারিস বলল, বুঝার চেষ্টা করো মা, হিয়া হসপিটালে সবকিছু ভাঙচুর করছে। আমি না গেলে থামবে না। আমি কথা দিচ্ছি জলদি ফিরে আসবো। ঠিক আছে যাও, তবে মুস্কানকে সাথে নিয়ে যাও। মুস্কানকে ছাড়া আমি কিছুতেই তোমাকে ওই মেয়ের কাছে যেতে দিব না। মানে মুস্কানকে কেন? ব্যাস, আমি আর কিছু শুনতে চাই না। ওখানে যেতে হলে তোমায় মুস্কানকে সাথে নিয়ে যেতে হবে, অন্যথায় যেও না। মুস্কান কিছু বলতে নিলে তাকে হাতের ইশারায় থামিয়ে দিলেন তাজমহল। ফারিস বাধ্য হয়ে বলল, ওকে ফাইন, আসতে বলো ওকে। ফাইজা খুশি হয়ে মুস্কানকে চেপে ধরে। ভাবি দ্রুত যাও, চেঞ্জ করে আসো। ফারিস রেগে বলল, আমরা বিয়ের দাওয়াত খেতে যাচ্ছি না যে চেঞ্জ করতে হবে। যেটা পড়ে আছে এটাই এনাফ, এভাবেই আসতে বলো। এই বলে ফারিস হনহন করে বেরিয়ে গেল। তাজমহল মুস্কানের কাছে এসে তার মাথায় সুন্দর করে ঘুমটা টেনে দিয়ে বলল, যাও, ফারিসের সাথে সাথে থাকবে সব সময়। ওই মেয়েকে কিছুতেই তোমার বরের কাছে ঘেঁষতে দিবে না। মুস্কান মাথা নাড়িয়ে বেরিয়ে গেল। গাড়ির সামনে আসতেই মুস্কান দাঁড়িয়ে পড়ল। ফারিস অসহ্য কণ্ঠে জিজ্ঞেস করল, আবার কি হলো? প্লিজ এখন বলো না যে তোমার গাড়িতে উঠলে বমি পায়। আমাদের জলদি যেতে হবে। মুস্কান আস্তে করে বলল, আমার দীর্ঘ পথ না হলে বমি আসে না। কালকে করিনি দেখলেন না? ফারিস চেঁচিয়ে বলল, তাহলে দাঁড়িয়ে আছো কেন? মুস্কান চটজলদি উঠে বসে। তার সাথে এমন কেন করে লোকটা সেটাই বুঝতে পারে না। হসপিটালে আসা মাত্রই হিয়ার কেবিনের দিকে ছুটে গেল ফারিস। কেবিনের বাইরে থেকে সে হিয়ার চিল্লাচিল্লি শুনতে পাচ্ছে। ফারিস কেবিনে ঢুকা মাত্রই দেখতে পেল পুরো ফ্লোরের এখানে ওখানে কাঁচ ছিটিয়ে আছে। তার বন্ধু বান্ধবীরা মিলে হিয়াকে থামানোর চেষ্টা করছে। হিয়ার চোখ লাল, চুল এলোমেলো, হাতে ব্যান্ডেজ। ফারিস কোথায়? ফারিস আসছে না কেন বলে অনবরত চিৎকার করছে। ফারিসকে কেবিনে দেখা মাত্রই হিয়া দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল। কেঁদে কেঁদে বলতে লাগলো, আমি জানতাম ফারিস তুই আসবি। তুই আমার কাছে না এসে থাকতেই পারিস না। আমি জানি তুই আমাকে এখনো খুব ভালোবাসিস, তাই না ফারিস বল? ফারিস কিছু বলার আগে হিয়া ফারিসের পিছনে মুস্কানকে দেখতে পেল, যা দেখে হিয়া আগের থেকে আরো বেশি ভায়োলেন্ট হয়ে গেল। চেঁচিয়ে বলতে লাগলো, এই মেয়ে এখানে কেন? ওকে এখানে কেন নিয়ে এসেছিস? এই মেয়ে আমার থেকে তোকে কেড়ে নিয়েছে। আমি একে ছাড়বো না, খুন করে ফেলবো, খুন। বলেই মুস্কানের দিকে তেড়ে গেল। টয় আর কুদ্দুস মিলে হিয়াকে আটকে ফেলে। মুস্কান ভয়ে ফারিসের পিছনে লুকিয়ে তার টি শার্ট খামছে ধরেছে। ফারিস মুস্কানকে ধরে এক সাইডে নিয়ে গেলে মুস্কান ফারিসের হাত নিজের কাপা কাপা হাত দিয়ে চেপে ধরে রাখে, যা থেকে হিয়া সাইড টেবিলে থাকা কাচের গ্লাসটা মুস্কানের দিকে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারে। তৎক্ষণাৎ ফারিস মুস্কানের সামনে দাঁড়িয়ে তাকে আগলে নেয়।
মুস্কান চোখ বুজে ফারিসের বুকে মুখ লুকিয়ে ফেলে, আর এদিকে গ্লাসটা এসে ফারিসের পিঠে বাড়ি খেয়ে ফ্লোরে পড়ে একদম ভেঙে গুড়িয়ে যায়। মুস্কান ভয়ে এবার কান্নাই করে দিয়েছে। ফারিস হিংস্র চোখে হিয়ার দিকে তাকিয়ে বলল, পাগল হয়ে গেছিস? ওকে এইভাবে আঘাত করেছিস কেন? হিয়া ক্রুদ্ধ হয়ে বলল, 100 বার করব, 1000 বার করব। তুই ওকে প্রোটেক্ট কেন করেছিস? তুই শুধু আমাকে প্রোটেক্ট করবি, আমায় ভালোবাসবি, অন্য কাউকে না। শি ইজ মাই ওয়াইফ, আই উইল ডেফিনেটলি প্রোটেক্ট হিম। নো, নেভার। আমি বাদে তোর ওয়াইফ হওয়ার অধিকার কারো নেই, কারো না। হিয়া সামনে নিজের চুল টানছে আর বিলাপ করছে। নিহান ফারিসের দিকে এগিয়ে এসে বলল, হিয়ার মাথা ঠিক নেই। তুই মুস্কানকে কেন এখানে নিয়ে এসেছিস? যদি ওর কোনো ক্ষতি করে দেয়? আমি জানতে চাইনি, মা জোর করে পাঠিয়েছে। তন্নি এগিয়ে এসে বলল, ঠিক আছে, আমি মুস্কানকে আমার সাথে নিয়ে যাচ্ছি এখন। মেয়েটা অলরেডি অনেক ভয় পেয়েছে। থাক, তার দরকার নেই, আমি নিজেই মুস্কানকে নিয়ে চলে যাচ্ছি। হিয়া চিল্লিয়ে ওঠে, না, কোথাও যাবি না তুই। ফারিস এবার পকেটে হাত ঢুকিয়ে সাবলীলভাবে দাঁড়ায়, তীক্ষ্ণ কণ্ঠে বলে, এত নাটক কেন করেছিস বলতো? কি লাভ এগুলো করে? আমার বিয়ে হয়ে গেছে, এটা তোকে মানতে হবে। হিয়া অবাক কণ্ঠে বলে, কি বললি তুই? আমি নাটক করছি? হ্যাঁ, অবশ্যই নাটক করছিস। যে মেয়ে আমার ভালোবাসা উপেক্ষা করে আমাকে রেখে চলে যেতে পারে, সে নিশ্চয়ই সিম্প্যাথি পাওয়ার জন্য নাটকও করতে পারে। আমি আর তোকে বিশ্বাস করি না, আর না তোর জন্য আমার মনে কোনো ফিলিংস আছে। এসব তুই কি বলছিস ফারিস? মানছি আমার একটা ভুল হয়েছে, তাই বলে তুই আমাকে ভুলে যাবি, অন্য কাউকে বিয়ে করে নিবি? নিশ্চয়ই এ মেয়ে তোকে ফাঁসিয়েছে। মুস্কান ফারিসের দিকে এসে আর একটু গুটিয়ে দাঁড়ালো। ফারিস মুস্কানের দিকে একবার তাকিয়ে হিয়াকে উদ্দেশ্য করে বলল, আমি কলেজ পড়ুয়া কিশোর না যে একটা বাচ্চা মেয়ে এসে আমাকে ফাঁসিয়ে বিয়ে করে নেবে। তুই আমাকে বুঝিসনি, এটা তোর ব্যর্থতা। বন্ধুদের দিকে তাকিয়ে বলল, তোরা না বলেছিলি ওর অবস্থা খুব ক্রিটিক্যাল? আমার জন্য নাকি মরতে মরতে বেঁচেছে। কই, আমি তো দেখছি দিব্যি সুস্থ আছে। হ্যাঁ, সাইকো বিহেভটা আগের থেকে বেড়েছে, যেটা ওর লোভী বাপ ঠিকই ঠিক করে দেবে। বলতে বলতে সাইদ মাহমুদ কেবিনে হাজির। ফারিসকে দেখে চোয়াল শক্ত করে দাঁড়িয়ে রইলেন। হিয়া তার বাবাকে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, দেখো না বাবা, ফারিস আমাকে ভুল বুঝছে। তুমি বলো না আমি ওকে কতটা ভালোবাসি। ওই মেয়েকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করতে। ডিভোর্সের কথা শুনতে মুস্কানের মনটা অস্থির হয়ে উঠল। ফারিস ভাইয়া কি সত্যিই তাকে ডিভোর্স দিয়ে এই মেয়েটাকে বিয়ে করে নেবে? সাইদ মাহমুদ মেয়ের মাথায় হাত বুলিয়ে তাকে বেডে বসাতে বসাতে বলেন, বলবো মামনি একটু শান্ত হও, তুমি অসুস্থ। হিয়া তার বাবার কথায় খুশি হয়। সাইদ মাহমুদ ফারিসের সামনে এসে দাঁড়ান। ফারিস ভুরু কুচকে ওনাকেই পর্যবেক্ষণ করছে। হিয়ার বাবা বলতে শুরু করেন, ভেবেছিলাম মেয়ে হয়তো ক্ষণিকের জন্য তোমাকে মনে ধরেছে, তাই পাগলামি করছে। তোমার থেকে দূরে চলে গেলে ঠিক হয়ে যাবে, এই ধারণা ছিল মনে। কিন্তু আমি ভুল ছিলাম। 2 বছর যাবৎ মেয়ে আমার শুধু ফারিস ফারিস করেই যাচ্ছে। বন্ধুর সাথে বিয়ে ঠিক করেছিলাম হিয়ার, কিন্তু সে কিছুতেই তোমাকে ভুলতে পারছে না। আমাকে এক প্রকার পাগল বানিয়ে দেশে এসেছে। মা মরা মেয়ে আমার। ছোটবেলা থেকে যখন যেটা চেয়েছে তাই দিয়েছি, কখনো কোনো আবদার অপূর্ণ রাখিনি। ওহ, শেষ আবদার হিসাবে তোমাকে চেয়েছে। কিভাবে অপূর্ণ রাখি বলো? তাই মেয়ের এই আবদারটাও পূরণ করতে চলে এসেছি দেশে। কিন্তু দেশে এসে যখন জানতে পারি তোমার বিয়ে হয়ে গেছে, তাও মাত্র কয়দিন আগে, এটা আমার মেয়ে কিছুতেই মেনে নিতে পারেনি। সেই জন্য এত বড় একটা স্টেপ নিয়েছে। আমি আমার মেয়েকে কখনো কষ্ট দেখতে পারবো না। তাই তোমার কাছে মিনতি করে বলছি, তুমি এই মেয়েকে ডিভোর্স দিয়ে আমার মেয়েকে বিয়ে করে নাও। ডিভোর্সের জন্য যা যা দরকার লাগে সব আমি ব্যবস্থা করে দিব। কথাগুলো শোনা মাত্রই মুস্কানের চোখ থেকে টপ টপ করে পানি ঝরতে লাগলো। রুমের বাকি সবাই অবাক। হিয়া তো মহা খুশি। ফারিস হাত মুঠিবদ্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। মুঠিবদ্ধ হাতের নীল রগ ফুলে উঠেছে, চোখ জোড়া রক্তিমাকার ধারণ করেছে। মুস্কানের দিকে তাকিয়ে তার চোখে জল দেখে রাগ যেন আকাশতম্বী। রুম কাঁপিয়ে গর্জন ছাড়ল সে, ছেলেখেলা পেয়েছেন? আপনার ভাগ্য ভালো আপনি আমার বাবার বয়সী, না হলে এই চিন্তাধারার জন্য আমার সামনে সুস্থ হয়ে দাঁড়িয়ে থাকতে পারতেন না আপনি। মুস্কানকে আমি কোনো দিনও ছাড়বো না, আর না কখনো হিয়াকে বিয়ে করব। আপনি আপনার মেয়েকে সামলান, ওকে ভালো কোনো
মানসিক ডক্টর দেখান। ফারিস শক্ত করে মুস্কানের হাত চেপে ধরে তাকে টেনে নিয়ে যেতে লাগলো। যাওয়ার পথে ফ্লোরে থাকা কাচের উপর পা পড়ায় মুস্কানের পা কেটে গেল। পা ধরে চাপা আর্তনাদ করে উঠল মুস্কান। ফারিস সেদিকে তাকিয়ে সকলের সামনে মুস্কানকে কোলে তুলে বাইরের দিকে হাঁটা ধরল। কেটে গেছে বেশ অনেকগুলো দিন। মুস্কান ধীরে ধীরে নিজেকে মানিয়ে নিচ্ছে। সেই দিন হসপিটাল থেকে ফেরার পর হিয়ার ব্যাপারে আর কিছুই শুনেননি সে। আর না ধরেছে ফারিসের ফোন। ভুলেও ফারিসের ফোনে টাচ করেনি মুস্কান। সে যতই কলই তার সামনে বেজে বেজে বন্ধ হয়ে যাক না কেন। রোজ রাতে ফারিসের সাথে তর্কাতর্কি চলে মুস্কানের। ফারিস বিনা কারণে মুস্কানকে এটা সেটা বলে রাগিয়ে দেয়, আর মুস্কান গাল ফুলিয়ে বসে থাকে। এটা দেখতেই ভালো লাগে ফারিসের। তাজমহলের কথায় প্রতিদিন রাতে এখন খাবার নিয়ে মুস্কানকেই ওয়েট করতে হয়, আর এটা নিয়েই মূলত ঝগড়া চলে তাদের দুজনের মধ্যে। মুস্কানের জন্য এখন একটু জলদি বাড়িতে ফিরতে হয় ফারিসকে। দিনে দিনে মুস্কানের বাচ্চা মতে অভ্যস্ত হয়ে যাচ্ছে ফারিস। মুস্কানের মায়াবী চেহারার মায়ায় পড়ে যাচ্ছে, মুস্কানের মুগ্ধতায় আটকে যাচ্ছে। মাঝে মাঝে ফারিস ভুলেই যায় মুস্কান আর তার বয়সের ডিফারেন্স। শাড়ি পরলে বাচ্চা মেয়েটাকে একদম যুবতী মনে হয়, একেবারে চোখ দাঁধানো সুন্দর লাগে। তাজমহলের কথায় প্রায় শাড়ি পরে মুস্কান, আর এদিকে মুস্কানকে শাড়িতে দেখে হার্টবিট মিস হয়ে যায় ফারিসের। তাজমহল বলেছে স্বামীর সামনে সবসময় সেজে গুজে থাকতে, মুস্কান তাই করে। শাড়ি পরে মায়াবী চোখ জোড়ায় গাঢ় করে কাজল এঁকে লম্বা চুলগুলো ছেড়ে দিয়ে যখন ফারিসের সামনে আসে, ফারিস তখন নিজের খেই হারিয়ে ফেলে। ভুলে যায় মুস্কানের বয়স, ব্যবধান সব। মাথায় শুধু ঘোরে মুস্কান তো তারই, একান্তই তার নিজস্ব নারী, তার অর্ধাঙ্গিনী। মাঝরাতে নিয়ন্ত্রণ হারিয়ে যখন মুস্কানের গভীর কাছে চলে আসে ফারিস, তখন মুস্কানের কান্নায় হুঁশ আসে তার। কোনো মতে নিজেকে সামলে বারান্দায় চলে যায়। মাঝে মধ্যে তো রেগে মাথায় আগুন ধরে যায়। বাবা মাকে ইচ্ছে মতো ছাড়তে ইচ্ছে হয় এমন একটা পিচ্চির সাথে বিয়ে দেওয়ার জন্য, যে বিচ্ছি স্বামী সংস্পর্শে এলেই কান্না শুরু করে। আজও শাড়ি পরেছে মুস্কান। বাচ্চা মেয়ে শাড়ি সামলাতে পারে না, তাও পড়তে হয় শাশুড়ির কথায়। আর শাড়ি পরার অবশ্য কারণ আছে। আজকে গ্রাম থেকে ফারিসের নানি যান শর্মিলা বেগম আসছে কিছুদিন বেড়াতে। প্রায় বছর দুয়েক পরে আসছেন শর্মিলা বেগম মেয়ে জামাইয়ের বাড়িতে। ফারিসকে খুব ভালোবাসেন তিনি। নাতি বিয়ে করেছে শোনা মাত্রই আর অপেক্ষা করেননি। পোল্টি পলটা বেঁধে তৈরি হয়ে গেছেন প্রিয় নাতির বউ দেখার জন্য। আম্মাজানের জন্য কোনো কিছু ত্রুটি রাখছে না তাজমহল। মায়ের সব দরকারি জিনিস আগে ভাগে এনে রেডি করে রেখেছে। মুস্কান তার বড় চাচি ওরফে শাশুড়ি মায়ের সাথে রান্নাঘরে কাজ করছিল। তাজমহল শর্মিলা বেগমের জন্য রান্না করছে, আর মুস্কান পাশে দাঁড়িয়ে এটা সেটা এগিয়ে দিচ্ছে। এতদিন মুস্কানকে রান্নাঘরে কোনো কাজ না করতে দিলেও আজ দিলেন তাজমহল, কারণ তার আম্মাজান ছোট বড় মানবেন না। মুস্কান বাড়ির বউ, আর বউ হয়ে যদি রান্নাঘরে না থাকে, কাজে হাত না লাগায়, তাহলে তাকে কথা শোনাতে এক বিন্দু পরিমাণও ছাড় দিবেন না শর্মিলা বেগম। তাজমহল চায় না তার আম্মাজান এসে বাপমারা ছোট্ট মেয়েটাকে কথা শোনাক। এতটুকু বয়সে সংসারে কি বা ধারণা থাকবে তার। উল্টো কারো কথা শুনে মন ভাঙবে, কষ্ট পাবে, চঞ্চলতা কমে যাবে। এই কয়দিনে মুস্কানের সাথে থাকতে থাকতে বাড়ির সকলেই বুঝে গেছে মুস্কান কতটা চঞ্চল। নিজের চটপটের রূপ দেখিয়ে বাড়ির সকলকে মুগ্ধ করে ফেলেছে মুস্কান, বিশেষ করে ফারিসের বাবা জহির তালুকদারকে। তিনি মুস্কানকে মা ছাড়া ডাকই দেন না। ভাইয়ের শূন্যতার কোনো কমতি উপলব্ধি করতে দেন না জহির মুস্কানকে। পুরো জাহিদের মতোই আচরণ করেন মুস্কানের সাথে। মুস্কানের এই প্রাণবন্ত রূপ এতদিন ঢাকা পড়েছিল বাবাকে হারিয়ে, কিন্তু ফারিসের পরিবারের সকলের ভালোবাসা পেয়ে সেই রূপ আবার ফিরে এসেছে। এরশাদ তালুকদার যখন ফোন দিয়ে নাতনির হাসি খুশি মুখটা দেখে, তখন ওনার প্রাণ জড়িয়ে যায়। রাহিলাও মেয়ের পরিবর্তন দেখে শান্তি পায়, শুক্রিয়া জানায়। টুকিটাকি কাজ করার ফাঁকে ফাঁকে শাশুড়ির সাথে খুশ গল্পে মেতে উঠেছে মুস্কান। তাজমহলও যেন এতদিনে নিজের রান্নাঘরের সঙ্গী পেয়ে গেলেন। ফাইজা তো এদিকে কোনো দিন উকি দিয়েও দেখেনি, একা একাই রান্না করতে হতো ওনাকে। সার্ভেন্টের সব ধোয়া মোছা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত। রান্নাঘরের দিকটা তাজমহল একাই সামলাতো। আর তার থেকে বড় কথা, তাদের বাড়িতে কোনো মেয়ে সার্ভেন্ট নেই। একদিন একজন মহিলা সার্ভেন্ট রাতের বেলায় তাজমহলের ঘর থেকে টাকা চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। এরপর থেকে তাজমহল আর কোনো সার্ভেন্টদের বাড়িতে থাকার জন্য অ্যালাউ করে না। মহিলা সার্ভেন্ট তো নাই, যেগুলো আছে সেগুলো দিনের মধ্যেই কাজ কমপ্লিট করে চলে যায়। ফারিস কত চেষ্টা করলো তার মায়ের কাজে হেল্প করার জন্য বাড়িতে একজন মেয়ে রাখতে। সব কাজের লোক তো এক নয়, কিন্তু তাজমহল রাজি হননি। মুস্কান আজ একটু ভীতু হয়েই আছে।
ফাইজা থেকে শুনেছে তাদের নানিজান নাকি খুব কড়া মহিলা, কথায় কথায় খুদ বের করা স্বভাব। তার মামিদের নাকি একটুও শান্তি দেন না, কড়া শাসনে রাখেন নাতনিদেরও। মুখের উপর কথা বলাতে একদমই পছন্দ করেন না। সেই থেকেই মুস্কানের মনে ভয়ভীতি বাসা বেঁধেছে। তার যে মুখের উপর কথা বলে দেওয়ার অভ্যেস, কেউ তাকে কিছু বললে সেও যে সাথে সাথে তার পাল্টা জবাব দিয়ে দেয়। এর জন্য যে মায়ের কত বকা খেয়েছে মুস্কান, তার তো কোনো হিসেব নেই। মুস্কান এক হাতে শাড়ির কুচি ধরে অন্য হাতে কফির মগ নিয়ে এগুচ্ছে ফারিসের ঘরে। ফারিস কিছুক্ষণ আগে মাত্র ফিরেছে, লাঞ্চটা করে আবার বেরিয়ে পড়বে। কয়েকদিন যাবৎ একটা বিল্ডিংয়ের কাজ দিয়ে খুবই ব্যস্ত সে। ঘরমাক্ত শরীরে এসে আগে শাওয়ারে ঢুকেছে। মুস্কান ঘরে ঢুকে দেখে গলায় টাওয়াল ঝুলিয়ে রেখে একটা কাগজে তীক্ষ্ণ নজর বোলাচ্ছে ফারিস। খালি গা, পরনে ব্ল্যাক প্যান্ট, চুল থেকে টপাটপ পানির ফোঁটা পড়ছে। ফারিসকে খালি গায়ে দেখে খানিকটা লজ্জা পেল মুস্কান। কফির মগটা এগিয়ে ধরে ধীর কণ্ঠে বলল, আপনার কফি। ভুরু উঁচিয়ে মুস্কানের দিকে চাইল ফারিস, আর চাইতেই চোখে মুগ্ধতা এসে ভিড় করল। হাতের কাগজটা টেবিলের উপর সাবধানে রেখে কফির মগটা নিল। মুস্কানের দিকে পলকহীন তাকিয়েই কফির মগে চুমুক দিতে লাগলো, যা দেখে অস্বস্তি হতে লাগলো মুস্কানের। ইদানিং ফারিসের চাহনি নিতে পারে না সে, কেমন যেন গভীর করে তাকিয়ে থাকে লোকটা। পরনের খয়েরি রঙের শাড়ির আঁচলটা মাথায় ভালো করে টেনে টুনে একটু নড়ে চড়ে দাঁড়ালো মুস্কান। মিনমিনিয়ে বলল, আমি নিচে খাবার বাড়ছি, আপনি আসুন। ফারিস নির্লিপ্তভাবে বলল, আজ শাড়ি পরেছো কোন খুশিতে? দিন দিন শাড়ি পরে আমাকে এভাবে হাঁটির রোগী না বানালে কি চলছে না তোমার? আমি অসুস্থ হয়ে গেলে দায়ভার কে নেবে শুনি? মুস্কান বলার মতো কিছু খুঁজে পেল না। কিছুক্ষণ চুপ থেকে অবুঝের মতো করে বলল, আজ নানিজান আসবে বলে বড় চাচি বলেছে পড়তে। নানিজান থাকাকালীন নাকি কিছুদিন পড়তে হবে, চলে গেলে আর পড়বো না। ফারিস স্মিত হাসে। তাহলে নারীজানকে সব সময়ের জন্য এখানে রেখে দিতে হয় দেখছি। আর যাই হোক, ওনার জন্য তোমার এই আবেদনময় রূপটাকে দেখতে পাবো নিত্যদিন। মুস্কান লজ্জা পেয়ে দরজার দিকে হাঁটা ধরে, যেতে যেতে অস্ফুট স্বরে বলে। আর দাঁড়ালো না মুস্কান, দ্রুত পায়ে চলে গেল। ফারিস পেছনে ডাকলেও শুনল না। বিকালের দিকে বাড়িতে এসে পৌঁছলেন শর্মিলা বেগম, আর এসে মুস্কানকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। সোফায় বসে ওনার হেল্পিং হ্যান্ড লতিফাকে বললেন, আমার চশমাটা বাইর করতো লতু, এমনি স্পষ্ট দেখবার পারতাছি না। লতিফা চটজলদি ব্যাগ থেকে শর্মিলা বেগমের চশমাটা বের করে দিল। চশমাটা পরেই শর্মিলা বেগম বড় বড় চোখ করে মুস্কানকে দেখার জন্য ব্যস্ত হয়ে পড়ল। মুস্কান বারে বারে ঢুক গেলছে, এভাবে দেখছে কেন তাকে? সে কি এলিয়েন নাকি? শর্মিলা বেগম গলা খেকিয়ে বললেন, হ, রূপ তো ভালোই দেখতাছি, তা গুণ আছে কদ্দূর? নামাজ কালাম পড়নি? কোরআন পড়বার পারো? দেহি তোমার চুলগুলান দেহি একবার। বলেই মুস্কানের ঘুমটা সরিয়ে তার দীঘল কালো ঘন কেশগুলা দেখতে লাগলো। তাজমল ক্ষীণ আওয়াজে বলল, এখন বাদ দেন না আম্মাজান, আপনি কত দূর থেকে এসেছেন, একটু রেস্ট নেন। মুস্কানকে তো পরেও দেখতে পারবেন, সে তো কোথাও চলে যাচ্ছে না, বাড়িতেই আছে। তুই চুপ কর, আমার অমন সুন্দর নাতির লাইগা কেমন বউ আনছোস দেখমু না আমি? লাখে একখান বউ আনতাম, শ্বশুরের কথায় তো ডান বাম না দেখা পোলারে বিয়ে পড়াই দিলি। আম্মা, মুস্কান তো কোনো দিক থেকে কম না। হ, হেইডেই তো দেখতাছি, কেমন বাচ্চা মাইয়া বিয়ে করাইয়া লইয়া আইসোস আমার চান্দেল্লাহান নাতির লাইগা। এই মাইয়া সংসার করব কি? বাচ্চা কাচ্চা পয়দা করব কেমনে? এমন পাটকাঠির মতন শরীর আমার ফারিসের বংশধর জায়গা দিব কই? নাতের ঘরের পুঁতি দেখার ভাগ্য বুঝি এই জন্মে হইব না আর। আম্মা, আল্লাহ চাইলে সব হবে, আপনি এখন আমার সাথে আসেন, রেস্ট নেবেন। শর্মিলা বেগম যেন তাজমহলের কথা কানেই তুললেন না। উনি মুস্কানকে উদ্দেশ্য করে কড়া কণ্ঠে বলতে লাগলেন, ওই সেমরি হুন, ভালা কইরা খাইয়া দাইয়া শরীরটারে একটু সতেজ বানা। আমি খুব শীঘ্রই আমার ফারিসের বংশধর দেখবার চাই। নাতের ঘরের পুতির দেখা মরলেও শান্তি পামো। মুস্কান শর্মিলা বেগমের কথা শুধু শ্রোতার মতো শুনে গেল। এ বৃদ্ধ মলা আসতে না আসতে বংশধর নিয়ে পড়ছে।
এসে থেকে তার শ্বাস আটকিয়ে বসিয়ে রেখেছে, প্রশ্নের উপর প্রশ্ন করে যাচ্ছে। অনেক কষ্টে নিজের মুখটাকে বন্ধ রেখেছে মুস্কান। কখন যেন ছুটে কথা বেরিয়ে যায়, এই ভয়ে হাফ পর্যন্ত করছে না। তাজমহল এবার তাড়া দিয়ে বলল, আম্মাজান, এবার তো আসুন, আমি আপনার খাবার কখন থেকে বেড়ে রেখেছি। শর্মিলা বেগম উঠতে উঠতে বলেন, না, আমি এখন খামু না। আমার হাত পা ধুইবার লাইগা গরম পানির ব্যবস্থা কর। আমি সব করে রেখেছি আম্মাজান, রুমে চলেন আপনি। শর্মিলা বেগম নিজের জন্য বরদাস্ত করা রুমটার দিকে যেতে যেতে মেয়েকে বলতে লাগলেন, খুব শিগগির ওই মাইয়ারে বুঝাইয়া হুনাইয়া কইস বাচ্চা নিয়ে নিতে। এখন না নিলে পরে আর হইব না। আম্মাজান, আপনি এসেই কি বাচ্চা নিয়ে পড়লেন বলেন তো? সময় যখন হবে আল্লাহ দিবেই, সবে তো মাত্র বিয়ে হলো। তুই থাম, আমার থেকে বেশি জানোস? তোর ভাই রসেল প্রথম এই কথা কইছিল। কই, এখন বিয়ের 6 বছর হইয়া গেল, আমারে নাতি নাতনির মুখ দেখাইতে পারলো না। ওই অপয়া মাইয়ারে তো আমি কবেই বাড়ি থেকে বাইর কইরা দিতাম, শুধুমাত্র তোর ভাইয়ের লাইগা পারি না। তাজমহল তিক্ত কণ্ঠে বলেন, আম্মাজান, আপনি আর কতদিন এই ধারণা নিজের মধ্যে রাখবেন বলেন তো? বাচ্চা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, তিনি চাইলে যখন ইচ্ছা তখন দিতে পারেন। এটা নিয়ে আপনি কেন রাসেলের বউকে কথা শোনান? তুই কি বুঝবি? কষ্ট তো আমার হয়। বড় পোলার বউটাও আমারে নাতির মুখ দেখাইতে পারলো না। জন্ম দিল দামরা দামরা 2টা মাইয়ার। এক মাইয়া তো বিয়ে দিয়া জামাইসহ আমার বাড়িতে ওই ফালাই রাখছে। আরেক মাইয়া যা মডার্ন বানাইতেছে, নামাজ কালামের নাম নাই, হারা দিন হুদু ত্রিং ব্রিং করে, পোলাগো মতন প্যান্ট পইরা ঘুইরা বেড়ায়। ওইটারে বিয়া করাবো কেডায়? তাজমহল আর কথা বাড়ালো না। সে জানে তার আম্মাজান কেমন, কথা বাড়িয়ে লাভ হবে না। একটা নাতির খুব শখ শর্মিলা বেগমের, কিন্তু না, বড় ছেলে আর না ছোট ছেলে, কারো ঘরেই কোনো ছেলে সন্তান হলো না। মেয়ে তাজমহলের ঘরেই প্রথম জন্ম হলো পুত্র সন্তানের, তাই তো ফারিসকে এত স্নেহ করেন তিনি। শর্মিলা বেগমের নাতি নাতিদের মধ্যে ফারিসই সবচেয়ে বড়। তাজমহলের বিয়ে জহিরের সাথে ওনার বড় ছেলের বিয়ের আগেই হয়েছিল। না, হয়নি, তাজমহল নিজে করেছে। শত্রুর ছেলেকে বিয়ে করায় তাজমহলের নামও শুনতে পারতেন না তাজমহলের আব্বাজান। কিন্তু যখনই ফারিস জন্ম নিল, সব যেন ভুলে গেল সবাই। ফারিস হয়ে উঠল সকলের অক্ষী তারা। ফারিসের নানাজনও ফারিসকে খুব ভালোবাসতেন। শর্মিলা বেগম চলে গেলে মুস্কান যেন হাঁপ ছেড়ে বাঁচল। কতক্ষণের জন্য দম আটকিয়ে দিয়েছিল তাকে। লতিফা হা করে মুস্কানকে দেখছে। মুস্কান লতিফার দিকে বুড়ো কুচকে তাকালে লতিফা বলে, আপনি তো মেলা সুন্দর ভাবিমণি, এক্কেরে নায়িকা অশ্রিয়ার রায়। ফারিস ভাইয়ার সাথে খুব সুন্দর মানাইছে আপনারে। মুস্কান মুস্কি হেসে বলল, খাবার দিচ্ছি, জলদি আসুন। তাই তা কোন ক্লাসে পড়ো তুমি? লতিফা মন খারাপ করে বলল, আমি তো লেখাপড়া করি না ভাবিমণি, ক্লাস 4 পর্যন্ত পড়ছি। এখন লেখাপড়া করলে ক্লাস 7-এ পড়তাম। মুস্কান তড়িৎ গতিতে বলল, কেন পড়ালেখা করো না কেন? লতিফা সুন্দর একটা হাসি দিয়ে বলল, সেই মেলা কথা, পরে এক সময় আপনার লগে কমুনে। এখন যাই, দাদি যান আমারে না পাইলে খুঁজবো। রাতে বাড়ি ফিরেই ফারিস আগে তার নানিজানের সাথে দেখা করতে ওনার রুমে যায়। মুস্কান আর ফাইজা তখন শর্মিলা বেগমের রুমেই ছিল। শর্মিলা বেগমই তাদের ডেকে পাঠিয়েছিল। ফাইজার জন্য কিছু গিফট আর মুস্কানের জন্য চুড়ি আর স্বর্ণের চেন এনেছিল শর্মিলা বেগম। সেইগুলো দিতেই তাদের ডেকেছে। ফাইজা নিজের গিফট পেয়ে খুশি হয়ে চলে যেতে পারলেও মুস্কান যেতে পারেনি। তাকে শর্মিলা বেগম আটকিয়ে দেন। ওনার নাকি কি কথা আছে মুস্কানের সাথে। কিন্তু শর্মিলা বেগম মুস্কানকে কিছু বলার আগেই সেখানে ফারিস এসে পড়ে। নাতিকে দেখা মাত্রই শর্মিলা বেগম ভুবন ভুলানো হাসি দিয়ে বলেন, আইসা পড়ছে আমার চাঁদের টুকরা, আমার চাঁদ নানু ভাই, আমার মিষ্টি নানু ভাই, আমার মানিক। ফারিসের থুতনিতে হাত বুলিয়ে সেই হাত আবার নিজের মুখে নিয়ে
চুমু খেয়ে কথাগুলো বলছেন শর্মিলা বেগম। মুস্কানের সামনে এইভাবে বলায় ফারিস কিছুটা লজ্জা পেয়ে গেল। মুস্কান ঠোঁটে হাত চেপে হাসছে। ফারিস এসে তার নানিজানের গলা জড়িয়ে ধরে লাজুক কণ্ঠে বলল, কিসে বলো না নানিজান, আমি কি এখনো ছোট আছি? শর্মিলা বেগম মুখ মুচড়ে বলেন, ভাবিস না, বিয়া করছস বইলা বড় হইয়া গেছস। আমার কাছে তুই এখনো হাফ প্যান্ট পরা হেই সুডো ফারি এসেই আসস। ফারিস মুস্কানের দিকে আরো চোখে একবার তাকিয়ে মাথা চুলকে বলে, আচ্ছা থাক না নানিজান, কেমন আছো ওইটা বলো। শর্মিলা বেগম দীর্ঘশ্বাস টেনে বলেন, আমি আর কেমন থাকুম, এই বুইরা বয়সে নাত বউ দেহার লাইগা নাকি আমারে অত দূর থেকে সুইটা আইতে হয়? কেন, তোরা কি করছো সারাদিন? একবার যাইয়া ওই বুড়িটা নানিডারে দেখাইতে কি হয়? ফারিস তার নানিজানের পাশে বসে মুস্কি হেসে বলে, তোমাকে কে বলে আসতে? একেবারে এখানে থেকে গেলেই তো পারো। দেখ, তাও একবার ওইখানে যাবে কইতি না, আমিও কইয়া দেই, একবার যদি তোরা কেউ তোগো নানাজানের মৃত্যুবার্ষিকীর দিন না গেছস তো আমিও আর এই বাড়িতে পা রাখুম না। এসব কি কথা নানিজান? পা রাখবা না মানে কি? মা তো প্রতি বছরই যায়। আমি তো জানোই একটু ব্যস্ততার জন্য। তা হোক তোর ব্যবস্থা, সারাক্ষণ খালি কাম আর কাম। এত পয়সা দিয়ে কি করবি? তোর বাপের কি কম আছে? পোলা পাইন অত নাই যে এইগুলান রে পিছে খরচ করবে। ফারিস শর্মিলা বেগমের কথা শুনে মৃদু হাসে, হেসেই বলে, ওকে থান, আমি তোমায় প্রমিস করছি এবার আমরা সবাই গিয়ে কিছুদিন ঘুরে আসবো ওখান থেকে। রাগ কমাও এখন। শর্মিলা বেগম নাতির মুখে হাত বুলিয়ে হাসেন। মুস্কান এতক্ষণ চুপচাপ বসে ওদের নানি নাতির কথা শুনছিল। এতক্ষণে সে একটু নড়ে চড়ে বসে আওয়াজ দেয়, আমি তাহলে আসি নানিজান। শর্মিলা বেগম সাথে সাথে ঘাড় ঘুরিয়ে মুস্কানের দিকে তাকান। এই সেমরি, তোরে আমি যাইতে কইছি? কইলাম না কথা আছে? শর্মিলা বেগমের কড়া গলা শুনে মুস্কান আর কিছু বলার সাহস পেল না, চুপচাপ মাথা নুইয়ে বসে রইল। ফারিস সন্ধিয়ান গলায় বলল, ওর সাথে কি কথা তোমার? হেইডা আমি হ্যার সাথেই কমু। তুমি এখন যাও তো, নানু ভাই বাইরে থেকে আইসো, বিশ্রাম নাও গিয়া, তোমার বউ একটু পরে আইতাছে। ফারিস ভুরু কুচকে মুস্কানের দিকে একবার তাকিয়ে নিজের ঘরের দিকে চলে গেল। যাওয়ার পথে ভাবতে লাগলো, নানিজান কি এমন বলবেন মুস্কানকে যে তার সামনে বলা যায় না, যে আমার সামনে বলা যায় না? উল্টাপাল্টা কথা বলে মেয়েটাকে আবার কাঁদিয়ে না দেন না। শর্মিলা বেগমের রুম থেকে বের হতেই মুস্কানের গাল মুখ সব গরম হয়ে গেল। গাল গলা লাল আভায় ছড়িয়ে পড়ল। এমন কথা সে এর আগে কখনো শুনেনি। লজ্জায় চোখ বুজে শুধু দৌড় মেরেছে। এখন তার ফারিসের সামনে যেতেও কেমন অস্বস্তি হচ্ছে। বাচ্চা নিয়ে কেউ এভাবে খোলাখুলি আলোচনা করে? ছি, এই জন্যই বলে নানি দাদিদের মুখের কোনো লাগাম নেই। ফারিস বিছানায় আধ শোয়া হয়ে মোবাইল টিপছিল। মুস্কানকে আসতে দেখে ফোনে নজর রেখেই বলল, নানিজান ছাড়লো তাহলে? তা রাত 12টা পর্যন্ত কি ভাষণ শোনালো তোমায়? নানিজানের কথাগুলো মনে পড়তেই মুস্কানের গাল আবার গরম হয়ে উঠল। সে আমতা আমতা করে বলল, কিছু না কিছু না, আপনাকে খাবার দিব? না, আমি খেয়ে এসেছি, একটু এদিকে আসো তো। মুস্কান এগিয়ে গেল। ফারিস বলল, বসো। মুস্কান বসলো। এইভাবে না, বিছানায় পা ভাঁজ করে বসো। মুস্কান সেভাবেই বসলো। মুস্কান বসা মাত্রই ফারিস তার কোলে মাথা রেখে শুয়ে পড়ল। মুস্কান অবাক হলো। এ কি, আপনি এভাবে শুলেন কেন? ফারিস হাতের ফোন রেখে চোখ বুজে নিল। কথা বলো না তো, মাথা টিপে দাও, ঘুম আসছে না। মুস্কান ফারিসের মাথা ঠেলে ঠুলে তার কোল থেকে ওঠানোর চেষ্টা করে বলল, আমি পারবো না। আপনি মাথা টিপে দেওয়ার নাম করে প্রতিদিন আমার কোলে এসে এভাবে শুয়ে থাকেন আর আমার হাত পা সব অবশ হয়ে যায়।
অভ্যেসটা তো তুমিই করেছো। এখন আমার মাথায় তোমার হাতের ছোঁয়া না পেলে ঘুম আসে না। জলদি করো। বালিশে শোন, ঘুম আপনা আপনি এসে পড়বে। আমি এভাবে ঘন্টার পর ঘন্টা আপনার মাথায় হাত বুলিয়ে দিতে পারবো না। ফারিস জোরপূর্বক মুস্কানের হাত টেনে নিজের মাথায় রাখে। চুপচাপ মাথা টিপো, না হলে নানিজান যা বলেছে সেটার প্রসেসিং শুরু করব। মুস্কান ঢুক গেল, তার গলা দিয়ে শব্দই বের হচ্ছে না। সাহস সঞ্চয় করে বলল, আপনি জানেন নানিজান আমাকে কি বলেছে? জানি না, তবে আমি আমার নানিজানকে চিনি। সে কি বলতে পারে সেই সম্পর্কে আমার ভালোই ধারণা আছে। মুস্কানের কথা বাড়ালো না, ফটাফট ফারিসের মাথায় বিলি কাটতে লাগলো। বেশ কিছুক্ষণ চলে যাওয়ার পর ফারিস একটু কাত হয়ে শুতেই তার চোখের সামনে ভেসে উঠল মুস্কানের তুলতুলে পেটের কালো কচকচে তিলটা। ফাঁকা ঢুক গিলল ফারিস, শুষ্ক ঠোঁট দুটো জিভ দিয়ে ভেজালো। কপালের চারপাশে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে। মুস্কানের সেদিকে খেয়াল নেই। সে বুঝতেই পারল না তার শাড়ি ফাঁক হয়ে যাওয়ায় তার বরের যে মারাত্মক সমস্যা হচ্ছে। সে তো আনমনে তার স্বামীর সব চুলগুলোতে হাত বুলাতে ব্যস্ত। ফারিস শক্ত করে চোখ বুজে নিল। সেদিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে নিজেকে আটকে রাখতে পারবে না, কিন্তু তার অবাধ্য চোখ জোড়া যে বারণ মানছে না। পেটে ঠান্ডা জিভের স্পর্শ পেতে মুস্কানের সর্বাঙ্গ কেঁপে উঠল। চোখ বুজে খামছে ধরল ফারিসের চুল। ফারিস যেন আরো উন্মাদ হয়ে গেল। মুস্কানের নরম পেটে নিজের পুরো মুখ ঢুকিয়ে দিয়ে অস্বাভাবিকভাবে চুমু দিতে লাগলো। মুস্কান আটকে আসা গলায় বলল, থামুন। ফারিস থামল না, বরং মুস্কানকে বিছানায় ফেলে তার ওপর থেকে শাড়ির আঁচল সরিয়ে ফেলল। এবার শান্তিতে পেটের তিলটাই চুমু খেতে লাগলো। অবাধ্য হাত ততক্ষণে মুস্কানের শরীরে চলে গিয়েছে। ব্লাউজের ফাঁক দিয়ে ফারিসের হাত একটু উপরে উঠতেই মুস্কান ফুফিয়ে উঠল। ফারিস মুস্কানের গালে আলতো করে ঠোঁট ছুঁয়ে নেশাতুর কণ্ঠে বলল, এটা স্বাভাবিক মুস্কান, there is nothing to fear. মুস্কানের শ্বাস আটকে গেল। ফারিস মুস্কানের ব্লাউজের হুক খুলতে খুলতে তার গলায় মুখ ডুবালো। মুস্কান এবার শব্দ করে কেঁদে দিল। ফারিস মেজাজ হারালো, জিদ্দে উঠে বসে বিছানার বালিশ ছুঁড়ে মারল। মুস্কানও ভয়ে ভয়ে উঠে বসেছে। শাড়ির আঁচল ঠিক করে ফারিসের দিকে তাকাতেই তার ভয়ঙ্কর লাল চোখ জোড়া দেখে অন্তর কেঁপে উঠল। ফারিস কিছু না বলে ধূপধাপ পায়ে বারান্দায় চলে গেল। পেশিবহুল হাত দুটি মুঠিবদ্ধ করে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। মুস্কান আলতো পায়ে সেখানে প্রবেশ করল। মাথা নুয়ে নিচু স্বরে বলল, সরি, আর হবে না, আপনি কন্টিনিউ করতে পারেন, আমি আর কাঁদবো না। ফারিস উল্টো ঘুরে দাঁড়িয়ে আছে। মুস্কান সাহস করে আর একটু এগিয়ে গেল। ফারিসকে কিছু বলতে না দেখে ভয়ে ভয়ে বলল, বললাম তো সরি, আর এমন হবে না, প্লিজ রুমে আসুন। ফারিস শক্ত চোখে তাকালো মুস্কানের দিকে, গম্ভীর স্বরে বলল, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। মুস্কান কিছু বলতে নিচ্ছিল, ফারিস ধমক দিয়ে বলল, প্লিজ গো। আমার সামনে কখনো এইভাবে শাড়ি পরে পেট পিঠ বের করে ড্যাং ড্যাং করবা না। তোমার ধারের কাছেও আর খেসতে চাই না আমি। মুস্কান কাঁদতে কাঁদতে রুমে চলে আসলো। ফারিসকে বারবার বাধা দিয়ে তার নিজেরই এখন গিল্টি ফিল হচ্ছে। লোকটা তার স্বামী, ওনার অবশ্যই অধিকার আছে তার কাছে আসার, কিন্তু সে কেন এটা স্বাভাবিকভাবে নিতে পারে না? কেন? খাটের এক কোণায় বসে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে মুস্কান। ফারিস রুমে এসে লাইট অফ করে ডিরেক্ট সোফায় গিয়ে শুয়ে পড়েছে। তা দেখে মুস্কান আরো বেশি করে কাঁদতে লাগলো। সকাল সকাল মুস্কানকে দিয়ে মুরগির মাংস রান্না করাচ্ছে শর্মিলা বেগম। উনি নাকি নাত বউয়ের হাতের রান্নার স্বাদ দেখবেন। তাজমহল সাহায্যের জন্য এগিয়ে গেলে শর্মিলা বেগম তাকে আটকিয়ে নিজের সামনে বসিয়ে রাখেন। জীবনে একা একা একটা ডিম ভেজে না খাওয়া মুস্কান আজ একা একা মুরগি রান্না করছে। কখন কোনটা দিবে, কিভাবে রাঁধবে কিছুই বুঝতে পারছে না সে। রান্নাঘরের অবস্থাও যা তা করে ফেলেছে। 2 ঘন্টা ব্যবধানে মুরগির মাংস রান্না করে মুস্কান বাইরে বেরিয়ে আসলো। ডাইনিংয়ে ততক্ষণে সকলে নাস্তার জন্য বসে। মুস্কান এসে সবার আগে মাংসটা শর্মিলা বেগমের প্লেটে বেড়ে দিল।
উনি নাকি অ্যালার্জির জন্য গরু খেতে পারেন না। তাজমহল টেনে মুস্কানকে ফায়েজার পাশে বসিয়ে দিল। বসো ওখানটায়, ঘেমে টেমে কি অবস্থা করেছো নিজের। মুস্কান জোরপূর্বক হেসে শর্মিলা বেগমের মুখের দিকে তাকিয়ে আছে। তার বুকের উপর ধুকভুক করছে। কেমন হয়েছে সে অনেকটা আন্দাজ করে ফেলেছে। এবার শর্মিলা বেগমের রিয়াকশন দেখার পালা। শর্মিলা বেগম একটা মাংসের টুকরা নিয়ে মুখে পুড়তেই ওনার চোখ মুখ বড় আকার ধারণ করলো। থুতু মেরে পুরোটাই মুখের ভিতর থেকে ফেলে দিল। পানি দিয়ে হাত পরিষ্কার করতে করতে চেঁচিয়ে পড়ল, ওয়াক থু, এইটা কোনো খাইবার আন্দাজ হইল? এই গুলায় নি কি রাঁধছো? মুখে নিবার পারতাছি না। তোমার আম্মাই কি তোমার কিছু শিখায় পড়াইয়া বিয়ে দেয় নাই? মায়ের কথা তুলে বলায় মুস্কানের মুখটা ছোট হয়ে গেল। টুপ করে চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে তো চেষ্টা করেছে, নিজের যথাসাধ্য চেষ্টা করেছে, স্বাদ না হলে কি করবে। তাজমহল মুস্কানের চোখে পানি দেখে তার আম্মাজানকে বলল, থাক না আম্মাজান, ছোট মেয়ে যতটুকু পেরেছে করেছে। ফারিসের বাবা এইগুলা জানতে পারলে খুব রাগারাগি করবে। তুই থাম, সুরো হইলে মাইয়া এখন বিয়ে দিছে কেন? বড় বানাইয়া দিতে পারলো না? মুস্কানের চোখ থেকে টুপটাপ অশ্রুধারা গড়িয়ে পড়ছে। ফারিস সবেমাত্র তৈরি হয়ে নিচে নেমেছে। একটা চেয়ার টেনে বসতে বসতে প্রশ্ন করল, কি হয়েছে সকাল সকাল এত শোরগোল কিসের? তোর বউ মুরগি রাঁধছে, নুনও হয় নাই, ঝালও হয় নাই। তো কি হয়েছে? যার যতটুকু প্রয়োজন দিয়ে খাবে। এটা নিয়ে এত চেঁচামেচি করার তো আমি কিছু দেখছি না। ফায়েজা ফিক করে হেসে দিল। নানিজান মনে হলো আকাশ থেকে পড়ল। দুদিন হইছে না বউ আইছে, তার লাইগা তুই আমারে নানিজান রে এমন কইতে পারলি ফারিস? ফারিস ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে বলল, কিভাবে বলেছি নানিজান? মুস্কান আর ফাইজা সেম বয়সী। যেহেতু ফাইজা কিছু পারে না, সেহেতু মুস্কানেরও কিছু না পারাটা এখানে অস্বাভাবিক কিছু নয়। তাহলে তুমি কেন এই সামান্য কারণে মুস্কানের মা তুলে কথা বললে? এই একই কাজ যদি ফাইজার সাথে হয় আর তোমার মেয়েকে তুলে এইভাবে কথা বলে, তাহলে তোমার কেমন লাগবে? নানিজান চুপসে গেল, কিছু বলার মতো খুঁজে পেল না। মুস্কান অবাক আর মুগ্ধ চোখে তাকালো ফারিসের দিকে, কিন্তু ফারিস তাকালো না। কাটা চামচের টুংটাং শব্দ তুলে খুব সুন্দর করে ব্রেকফাস্ট করতে লাগলো। রাত থেকেই সে মুস্কানের উপর কেমন রেগে। শর্মিলা বেগম আজকে চলে গেছে। দুদিন যেতেই শুনতে পারেন ওনার বড় ছেলে গুরুতর অসুস্থ। বড় ছেলের অসুস্থতার কথা শুনেই পাগল হয়ে গেছেন শর্মিলা বেগম। মেয়ের বাড়িতে কয়েকদিন থাকার প্রস্তুতি নিয়ে আসলেও থাকতে পারেননি। যাওয়ার আগে সকলকে বারবার বলে গেছেন তারা যেন ওনাদের বাড়িতে যায়। বিশেষ করে জহিরকে ভালো মতো বলে গেছে সে যেন সবাইকে নিয়ে আগে ভাগে তার শ্বশুরের মৃত্যুবার্ষিকীতে চলে আসে। জহির শাশুড়ির মুখের উপর না বলতে পারেনি। মাঝরাত করে বাসায় ফিরেছে ফারিস। দুদিন ধরে একটু বেশি দেরি করে বাড়ি ফিরছে সে। বাবার ইন্ডাস্ট্রিরও হালকা পাতলা দেখাশোনা খোঁজখবর রাখতে হয় তাকে, যার জন্য দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকে সে। অবশ্য পুরো ইন্ডাস্ট্রির দেখভাল হিসাব নিকাশের সব কাজ তার বাবার ম্যানেজারই করে। তবুও বাবার প্যানপ্যানানিতে তাকেও একটু দেখতে হয়। ফারিস ড্রয়িং রুমে ঢুকতেই দেখতে পেল মুস্কান তার জন্য খাবার নিয়ে ডাইনিং টেবিলে বসে আছে। এখন প্রতিদিন মুস্কান এটা করে। ফারিস না আসলে তার জন্য খাবার সাজিয়ে বসে থাকে, কিন্তু ফারিস ইদানিং মুস্কানকে খুব ইগনোর করছে, তার সাথে ঠিকমতো কথা বলছে না। মুস্কান নাক বাড়িয়ে বলতে আসলেও এড়িয়ে চলছে। বরাবরের মতো আজও ফারিস মুস্কানকে ইগনোর করে চলে যাচ্ছিল, কিন্তু মুস্কান পিছু ডাকে, খাবেন না? ফারিস পাত্তা না দিয়ে সিঁড়ি বেয়ে উঠতে নিলে মুস্কান আবার বলে, আমি কিন্তু 3 ঘন্টা যাবত আপনার জন্য এখানে বসে আছি। ফারিস তবুও না দাঁড়িয়ে উঠে চলে যেতে নিলে মুস্কান মায়া ভরা কণ্ঠে বলে, আমি কিন্তু এখনো খাইনি। ফারিস এবার থেমে যায়, উল্টো ঘুরে ধূপধাপ পায়ে এসে চেয়ারে বসে পড়ে। মুস্কান চোখের পানি মুছে উৎফুল্ল হয়ে দ্রুত খাবার বেড়ে দিতে লাগলো। আর এই পুরো ঘটনাটাই তাজমহল আড়াল থেকে দাঁড়িয়ে দেখে মুস্কি হাসলো। মনে মনে বলল, তাদের মধ্যে কি মান অভিমান চলছে জানি না আল্লাহ।
তুমি এই দুটোকে সব সময় এভাবেই একসাথে রেখো। ফারিস ঘাড়ে হাত দিয়ে সোফায় বসে আছে। দুদিন ধরে সোফায় শুয়ে তার ঘাড় প্রচণ্ড ব্যথা হয়ে গেছে। অভ্যাস না থাকায় ঘুমও হয়নি। মুস্কান ফারিসকে এভাবে বসে থাকতে দেখে ধীর পায়ে হেঁটে তার কাছে আসে। ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, ঘাড় কি খুব ব্যথা করছে? আপনি বিছানায় এসে শুন না। আমি দেখছি আপনি সোফায় একদিনও ঠিকভাবে ঘুমোতে পারেননি। ফারিস কথা না বলে শটান হয়ে সোফায় শুয়ে পড়ল। চোখের উপর উল্টো করে হাত রেখে চোখ বুজে রইল। মুস্কান আবেগী স্বরে বলল, কেন এমন করছেন? বলছি তো আমার ভুল হয়ে গেছে। আর কতবার মাফ চাইবো আপনার কাছে? কেন এভাবে রেগে আছেন আমার উপর? ফারিস চোখ বুজে থেকে গম্ভীর স্বর প্রয়োগ করল, আমি তোমার উপর রেগে নেই মুস্কান। তোমার ভালোর জন্যই তোমার সাথে এক বিছানায় থাকতে চাইছি না। যাও, গিয়ে শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। রেগে না থাকলে আমাকে এভাবে ইগনোর কেন করছেন আপনি? বিছানায় আসুন, আমি আপনার ঘাড়ে মালিশ করে দিচ্ছি, দেখবেন একটু ভালো লাগবে। ফারিস একই ভঙ্গিতে থেকেই বলল,